হ্যালো বন্ধুরা, আমি শুভদীপ আর তোমরা দেখছো আমার চ্যানেল শুভদীপ রাজবংশী। আজকের ভিডিও টপিক হলো নাউন। নাউন ইংলিশ গ্রামারে খুবই বেসিক কিন্তু ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, কারণ স্কুল এক্সামের পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও নাউন থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব নাউন কি, প্রকার, ইংলিশ গ্রামার এদের কাজই বা কি, বিভিন্ন ধরনের এক্সাম্পলের সাহায্যে প্রত্যেকটা কন্টেন্ট বিস্তারিতভাবে আমরা জানব, যাতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর নাউন সম্বন্ধে তোমাদের কোনো ধরনের ডাউট না থাকে। তো সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথমত, নাউন হলো একটি পার্টস অফ স্পিচ। ইংরেজিতে যে 8টি পার্টস অফ স্পিচ আছে তার মধ্যে অন্যতম হলো নাউন। তো নাউন কাকে বলে? ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি যেসব শব্দ দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণী, কলা, স্থান, পাত্র, দোষ, গুণ, সমষ্টি ইত্যাদি নাম বোঝায় তাকেই নাউন বলা চলে। এবার কিছু এক্সাম্পলের সাহায্যে নাউনের ধারণাটা পরিষ্কারভাবে বুঝে নেওয়া যাক। ফর এক্সাম্পল, রোহন। রোহন এটি একটি নাউন, কারণ এটি একটি ব্যক্তির নাম। নেক্সট দেখো, বুক অর্থাৎ বই, এটি একটি নাউন, কারণ এটা একটি বস্তুর নাম। কাউ অর্থাৎ গরু, কাউ নাউন, কারণ কাউ হলো একটি প্রাণীর নাম। নেক্সট দেখো, ইন্ডিয়া, এটা একটা নাউন, কারণ এটা একটা দেশ বা স্থানের নাম। নেক্সট, ডে অর্থাৎ দিন, এটা একটা নাউন, কারণ এটা একটা কাল বা সময়ের নাম। ওয়াটার অর্থাৎ জল, এটা নাউন, কারণ এটা একটি পদার্থের নাম। ক্রুয়েলটি অর্থাৎ নিষ্ঠুরতা, এটা একটা নাউন, কারণ এটা একটা দোষের নাম। নেক্সট দেখো, কাইন্ডনেস অর্থাৎ দয়া, এটা নাউন, কারণ এটা হলো একটি গুণের নাম। টিম অর্থাৎ দল, এটা একটা নাউন, কারণ এটা হলো একটি সমষ্টির নাম, কারণ একটি টিমে অনেকজন থাকে, অর্থাৎ টিম একাধিক মানুষের সমষ্টি, তাই টিম সমষ্টির নাম এবং টিম একটি নাউন। তো নাম বোঝালেই সেটা নাউন। বলতে পারো এই পৃথিবীতে যেসব জিনিসের নাম দেওয়া যায় সেটাই নাউন। তাহলেই বুঝতে পারছো প্রচুর নাউন আছে, তাই আমাদের ব্যবহারের সুবিধার্থে নাউনের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ করা হয়েছে। তো এবার প্রশ্ন হলো, নাউনকে কয় ভাগে ভাগ করা যায়? প্রধানত নাউনকে 5 ভাগে ভাগ করা যায়। কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। এবার আমরা প্রথমেই জেনে নেব কমন নাউন। যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সকলকে একসাথে বোঝানো হয় তাকে কমন নাউন বলে। এবার কিছু এক্সাম্পলের সাহায্যে কমন নাউন ভালো করে বুঝে নাও। ফর এক্সাম্পল, ম্যান অর্থাৎ মানুষ। এখানে কিন্তু কোনো একজন মানুষকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, এখানে ম্যান বলতে পুরো মানব জাতিকে বোঝানো হচ্ছে, তাই ম্যান একটি কমন নাউন। কাউ অর্থাৎ গরু, তো এখানে কাউ বলতে পুরো গরুর জাতিকেই বোঝানো হচ্ছে, তাও কাউ একটি কমন নাউন। নেক্সট দেখো, গার্ল অর্থাৎ মেয়ে। এখানে কিন্তু কোনো একটি মেয়েকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না, এখানে পুরো নারী জাতিকে বোঝানো হচ্ছে বা পৃথিবীর সব মেয়েকেই বোঝানো হচ্ছে, তাই গার্ল একটি কমন নাউন। নেক্সট দেখো, বুক অর্থাৎ বই। তো বই কমন নাউন, কারণ এখানে বুক বলতে কোনো নির্দিষ্ট বুক বা বইকে বোঝানো হচ্ছে না, পৃথিবীর সকল বইকে বোঝানো হচ্ছে, তাই বুক একটি কমন নাউন। নেক্সট দেখো, ফ্লাওয়ার অর্থাৎ ফুল। তো এখানে ফুল বলতে কোনো এক ফুলকে বোঝানো হচ্ছে না, এখানে গোলাপ, জবা, জুঁই সব ধরনের ফুলকেই বোঝানো হচ্ছে, তাই ফ্লাওয়ার একটি কমন নাউন। ফ্রুট অর্থাৎ ফল। তো ফল বলতে এখানে নির্দিষ্ট কোনো ফলকে বোঝানো হচ্ছে না, এখানে আম, জাম, কাঁঠাল সব ধরনের ফলকেই বোঝানো হচ্ছে, তাই ফ্রুট একটি কমন নাউন। নেক্সট দেখো, ক্রিকেটার। তো এখানে ক্রিকেটার বলতে কোনো নির্দিষ্ট ক্রিকেটারকে বোঝানো হচ্ছে না, সব ক্রিকেটারকেই বোঝানো হচ্ছে, তাই ক্রিকেটার হলো একটি কমন নাউন। তো আশা করি কমন নাউন বুঝতে পারলে। তো এবার আমরা জেনে নেব প্রপার নাউন। যে নাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণী বা স্থান প্রভৃতির নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। তো কিছু এক্সাম্পলের সাহায্যে প্রপার নাউন ভালো করে বুঝে নাও। ফর এক্সাম্পল, কলকাতা। তো এখানে কলকাতা বলতে শুধুমাত্র কলকাতাকেই নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, তাই কলকাতা হলো একটি প্রপার নাউন। নেক্সট দেখো, রাহুল। তো এখানে রাহুল বলতে রাহুল নামের একটি ছেলেকে বোঝানো হচ্ছে, রাহুল ছাড়া অন্য কোনো ছেলেকে বোঝাচ্ছে না, তাই রাহুল হলো একটি প্রপার নাউন। জানুয়ারি। তো এখানে শুধুমাত্র জানুয়ারি মাসকেই বোঝানো হচ্ছে, আরও যে 11টা মাস রয়েছে সেগুলোকে বোঝানো হচ্ছে না, অর্থাৎ জানুয়ারি মাসকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, তাই জানুয়ারি একটি প্রপার নাউন। নেক্সট দেখো, গ্যাঞ্জেস অর্থাৎ গঙ্গা নদী। পৃথিবীতে তো আরও অনেক নদী আছে,
কিন্তু এখানে শুধুমাত্র গঙ্গা নদীকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, তাই গ্যাঞ্জেস হলো একটি প্রপার নাউন। নেক্সট দেখো বিরাট কোহলি। তো বিরাট কোহলি একটি ক্রিকেটার, কিন্তু এখানে শুধুমাত্র বিরাট কোহলিকেই বোঝানো হচ্ছে। আরও অনেক ক্রিকেটার তো আছে, তাদেরকে বোঝানো হচ্ছে না, শুধুমাত্র বিরাট কোহলিকেই বোঝানো হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তো বিরাট কোহলি একটি প্রপার নাউন। পরের এক্সাম্পলটা দেখো, রবীন্দ্রনাথ ট্যাগর। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর একজন কবি ছিলেন। তো পৃথিবীতে তো আরও অনেক কবি রয়েছেন, কিন্তু এখানে শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, তাই রবীন্দ্রনাথ ট্যাগর একটি প্রপার নাউন। নেক্সট দেখো, দ্য তাজমহল। তাজমহল একটি মনুমেন্ট, আর অনেক মনুমেন্ট রয়েছে, কিন্তু এখানে শুধুমাত্র তাজমহলকেই বোঝানো হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাই তাজমহল একটি প্রপার নাউন। নেক্সট দেখো, শাহরুখ খান। শাহরুখ খান একজন অভিনেতা, আরও অনেক অভিনেতা তো আছে, কিন্তু তাদেরকে বোঝানো হচ্ছে না, এখানে শুধুমাত্র শাহরুখ খানকেই বোঝানো হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, তাই শাহরুখ খান একটি প্রপার নাউন। আশা করি প্রপার নাউন বুঝতে পারলে। এই প্রসঙ্গে জেনে রাখো, প্রপার নাউন চেনার সহজ উপায় হলো সেন্টেন্সের শুরুতে, মাঝখানে, শেষে যেখানেই প্রপার নাউন থাকুক না কেন, প্রপার নাউনের প্রথম লেটারটা সবসময় ক্যাপিটাল হয়। ফর এক্সাম্পল, প্রিয়া ক্যান ডান্স সো ওয়েল, অর্থাৎ প্রিয়া ভালো নাচতে পারে, তাই এই সেন্টেন্সের প্রপার নাউন হলো প্রিয়া। তো দেখো তো, প্রিয়া সেন্টেন্সের শুরুতেই আছে এবং প্রিয়ার প্রথম লেটারটা ক্যাপিটাল। নেক্সট দেখো, মাই সিস্টার লাভস রিডিং হ্যারি পটার, অর্থাৎ আমার বোন হ্যারি পটার পড়তে ভালোবাসে, এই সেন্টেন্সের প্রপার নাউন হলো হ্যারি পটার। তো দেখো, এখানে হ্যারি পটার সেন্টেন্সের শেষে আছে এবং হ্যারি পটারের প্রথম দুটো লেটার ক্যাপিটাল। তো এবার কমন নাউন আর প্রপার নাউনের পার্থক্যটা ভালো করে বুঝে নাও, যাতে কনফিউজ না হয়ে পড়ো। তো বেসিক্যালি কমন নাউন এক জাতীয় যে কোনো কিছু সকলকে বোঝায়, আর প্রপার নাউন যে কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝায়। তো এবার কিছু এক্সাম্পল দেখো, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল, সুমন। সুমন একটি প্রপার নাউন, কারণ সুমন বলতে এখানে সুমন নামের একজনকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তো সুমনের কমন নাউন হবে বয় বা ম্যান। নেক্সট দেখো, অরিজিৎ সিং। অরিজিৎ সিং প্রপার নাউন, আর অরিজিৎ সিং এর কমন নাউন হবে সিং। নেক্সট, কলকাতা একটা প্রপার নাউন, এর কমন নাউন হবে সিটি। জানুয়ারি এই প্রপার নাউনের কমন নাউন হবে মান্থ। বিরাট কোহলি এর কমন নাউন হবে ক্রিকেটার। দ্য তাজমহল এটা প্রপার নাউন, তাহলে এর কমন নাউন হবে মনুমেন্ট। ইন্ডিয়া একটা প্রপার নাউন, তাহলে এর কমন নাউন হবে কান্ট্রি। দীপিকা পাদুকোন একটি প্রপার নাউন, তাহলে এর কমন নাউন হবে অ্যাক্ট্রেস। তো আশা করি কমন নাউন এবং প্রপার নাউন তোমরা বুঝতে পারলে। তো আমরা নেক্সট যে নামটা সম্পর্কে জানবো সেটা হলো কালেকটিভ নাউন। যে নাউন কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝাচ্ছে তাকে কালেকটিভ নাউন বলে। তো কালেকটিভ নাউন কোনো কিছুকে আলাদা করে বা এককভাবে না বুঝিয়ে সমষ্টি বা গ্রুপ অর্থাৎ গোষ্ঠীকে বোঝায়। তো কিছু এক্সাম্পলের সাহায্যে কালেকটিভ নাউন ভালো করে বুঝে নাও। ফর এক্সাম্পল, ক্লাব এটা একটা কালেকটিভ নাউন, কারণ ক্লাব একজনকে নিয়ে হয় না, অনেকজনকে নিয়ে ক্লাব হয়, অর্থাৎ ক্লাব হলো অনেকজন মানুষের সমষ্টি, তাই ক্লাব হলো একটি কালেকটিভ নাউন। নেক্সট দেখো, ক্লাস। তো ক্লাস তো একজনকে নিয়ে হয় না, এক ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে, অর্থাৎ অনেক স্টুডেন্টের সমষ্টি, তাই ক্লাস হলো একটি কালেকটিভ নাউন। পরের এক্সাম্পলটা দেখো, ফ্যামিলি অর্থাৎ পরিবার। তো পরিবারে তো আর একজন থাকে না, পরিবার অনেকজনকে নিয়ে হয়, বাবা মা ছেলে মেয়ে ভাই বোন কাকা কাকিমা এটসেট্রা, অর্থাৎ ফ্যামিলি হলো অনেক মানুষের সমষ্টি, তাই ফ্যামিলি একটি কালেকটিভ নাউন। নেক্সট দেখো, টিম অর্থাৎ দল, এটিও একজনকে নিয়ে হয় না, একটি দলে অনেকজন থাকে, তাই টিম হলো অনেক মানুষের সমষ্টি, টিম একটি কালেকটিভ নাউন। নেক্সট দেখো, কমিটি। একটি কমিটিতে অনেকজন থাকে, চেয়ারপারসন প্রেসিডেন্ট এবং আরও অনেক মেম্বার্স থাকে, তাই কমিটিও একটি কালেকটিভ নাউন। নেক্সট দেখো, জিউরি অর্থাৎ বিচারক গোষ্ঠী। তো জুরিতে তো একজন বিচারক থাকে না, অনেক বিচারক থাকে, তাই জুরি একটি কালেকটিভ নাউন। দেখো, আর্মি অর্থাৎ সেনাবাহিনী। তো আর্মি একজন সৈনিককে নিয়ে হয় না, একটি আর্মিতে অনেক সৈনিক থাকে, অর্থাৎ আর্মি হলো সৈনিকের সমষ্টি, তাই আর্মি একটি কালেকটিভ নাউন। এছাড়াও আরও কিছু কমন গুরুত্বপূর্ণ কালেকটিভ নাউনের এক্সাম্পল হলো ফ্লক অর্থাৎ ঝাঁক, হার্ড অর্থাৎ দল, সোয়াম এটা মানেও ঝাঁক, গ্যাং এটা মানে দল, বাঞ্চ অর্থাৎ গুচ্ছ বা গোছা। এছাড়াও
ক্রিউ, ট্রুপ, ব্যাচ এগুলোও কালেকটিভ নাউন। তো আশা করি কালেকটিভ নাউন তোমরা বুঝতে পেরেছো। তো এবার আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে জানব। যে নাউন কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা, অনুভূতি ইত্যাদি বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন দেখা যায় না, শোনা যায় না, স্পর্শ করা যায় না, টেস্ট করা যায় না এবং এটার গন্ধও শোকা যায় না, শুধু মন দিয়ে অনুভব করা যায়। তো বেসিক্যালি অ্যাবস্ট্রাক্ট নাউন ফিলিংস, আইডিয়া এবং কনসেপ্ট বোঝায়। তো অ্যাবস্ট্রাক্ট নাউনে কিছু এক্সাম্পল দেখো, যেমন কাইন্ডনেস অর্থাৎ দয়া, এটা একটি কোয়ালিটি বা গুণের নাম। কাইন্ডনেস দেখা যায় না, শোনা যায় না, টেস্ট করা যায় না, কিছুই করা যায় না, শুধু মন দিয়ে অনুভব করা যায়। কাইন্ডনেস একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট দেখো লাভ অর্থাৎ ভালোবাসা, এটা একটা ফিলিং বা অনুভূতির নাম। ভালোবাসা দেখা যায় না, শোনা যায় না, টেস্ট করা যায় না, স্পর্শ করা যায় না, ভালোবাসাকে শুধু মন দিয়ে অনুভব করা যায়, তাই লাভ একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট এক্সাম্পল দেখো হ্যাপিনেস অর্থাৎ সুখ, তো এটা একটা অনুভূতির নাম, তাও এটিও একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। বিউটি অর্থাৎ সৌন্দর্য, এটা একটি গুণের নাম এবং বিউটি দেখা যায় না, শোনা যায় না, টেস্ট করা যায় না, শুধু অনুভব করা যায়, তাই বিউটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। ব্রেভারি অর্থাৎ সাহসিকতা, এটা একটি কোয়ালিটি বা গুণের নাম, তাই এটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্রুয়েলটি অর্থাৎ নিষ্ঠুরতা, এটা একটি দোষের নাম। কাওয়ার্ডিস অর্থাৎ কাপুরুষতা, এটা একটা দোষের নাম, তাই এটিও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ফ্রিডম অর্থাৎ স্বাধীনতা, এটা একটা অবস্থা। ফ্রিডমকে দেখা যায় না, স্পর্শ করা যায় না, টেস্ট করা যায় না, ফ্রিডম শুধু অনুভব করা যায়, তাই ফ্রিডম একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট এক্সাম্পলটি দেখো পভার্টি অর্থাৎ দরিদ্রতা, এটা একটা অবস্থার নাম, তাই এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এক্ষেত্রে মনে রাখতে হবে যে ওয়ার্ডের শেষে NESSITY TYTION MENT ANCE বা HWD থাকে, তারা সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। যেমন হটনেস, কেয়ারফুলনেস, কিউরিওসিটি, গ্র্যাভিটি, অনেস্টি, লিবার্টি, ক্রিয়েশন, এডুকেশন, ইম্যাজিনেশন, অ্যাডাল্টহুড, চাইল্ডহুড, অ্যাচিভমেন্ট, ডিসকারেজমেন্ট। তো আশা করি অ্যাবস্ট্রাক্ট নাউন বুঝতে পারলে। তো এবার নেক্সট যে নাউন সম্পর্কে আমরা জানবো সেটা হলো ম্যাটেরিয়াল নাউন। যে নাউন কোনো বস্তু, উপাদান বা ধাতুর নাম বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাম বলে। তো এবার ম্যাটেরিয়াল নাউনের কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। যেমন গোল্ড অর্থাৎ সোনা, তো এটা একটি ধাতুর নাম, তাই এটা একটা ম্যাটেরিয়াল নাউন। নেক্সট সিলভার, সিলভার একটা ধাতুর নাম, তাই এটিও একটি ম্যাটেরিয়াল নাউন। ওয়াটার, এটি একটি বস্তুর নাম, তাই এটি একটি ম্যাটেরিয়াল নাউন। মিল্ক, এটি একটি পদার্থ বা বস্তুর নাম, তাই এটিও একটি ম্যাটেরিয়াল নাউন। সুগার অর্থাৎ চিনি, এটা একটা বস্তু বা পদার্থের নাম, তাই এটা একটি ম্যাটেরিয়াল নাউন। আরে এয়ার অর্থাৎ বাতাস, এটাও কিন্তু একটি পদার্থের নাম বা বস্তুর নাম, তাই এটিও একটি ম্যাটেরিয়াল নাউন। নেক্সট দেখো কটন অর্থাৎ তুলো, এটা একটা পদার্থ বা বস্তুর নাম, তাই এটা একটা ম্যাটেরিয়াল নাউন। গ্লাস অর্থাৎ কাঁচ, এটা একটা বস্তু বা পদার্থের নাম, তাই এটিও একটি ম্যাটেরিয়াল নাউন। তো আশা করি ম্যাটেরিয়াল নাউন সম্বন্ধে তোমরা বুঝতে পারলে। তো এবার জেনে রাখো এই সকল নাউনকে আবার দুই ভাগে ভাগ করা যায়, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন যেসব নাউনকে গোনা যায় সেই সমস্ত নাউনকে কাউন্টেবল নাউন বলে। যেমন ধরো বার্ড অর্থাৎ পাখি, পাখিকে গোনা যায়, তাই বার্ড হলো কাউন্টেবল নাউন। বুক অর্থাৎ বই, বই গোনা যায়, তাই বইও হলো একটি কাউন্টেবল নাউন। ম্যান অর্থাৎ মানুষ, মানুষকেও গোনা যায়, একজন মানুষ, দুজন মানুষ, তিনজন মানুষ, এভাবে তুমি গুনতে পারবে, তাই ম্যান হলো একটি কাউন্টেবল নাউন। অ্যাপেল অর্থাৎ আপেলকেও গোনা যায়, তাই আপেল হলো একটি কাউন্টেবল নাউন। ব্যাগ, ব্যাগকেও গোনা যায়, তাই ব্যাগও হলো কাউন্টেবল নাউন। অর্থাৎ যেটাকেই গোনা যায় সেটা হলো কাউন্টেবল নাউন। নেক্সট আনকাউন্টেবল নাউন, যেসব নাউনকে গোনা যায় না সেই সব নাউনকে আনকাউন্টেবল নাউন বলা হয়। তো আনকাউন্টেবল নাউনের কিছু এক্সাম্পল হলো ওয়াটার, জল, জলকে গোনা যায় না, তাই জল হলো আনকাউন্টেবল নাউন। এয়ার অর্থাৎ বাতাস, বাতাসকেও গোনা যায় না, তাই বাতাসও আনকাউন্টেবল নাউন। হেয়ার অর্থাৎ চুল, চুলকেও গোনা যায় না, তাই চুলও হলো আনকাউন্টেবল নাউন। সুগার অর্থাৎ চিনি,
চিনিকেও গোনা যায় না, তাই সুগারও হলো আনকাউন্টেবল নাউন। নলেজ অর্থাৎ জ্ঞান, জ্ঞানকে গোনা যায় না, তাই নলেজ হলো আনকাউন্টেবল নাউন। অয়েল অর্থাৎ তেল, তেলকেও কিন্তু গোনা যায় না, তাই অয়েল হলো আনকাউন্টেবল নাউন। এক্ষেত্রে কিন্তু বুঝতে হবে গোনা এবং পরিমাপ করা কিন্তু এক নয়। নেক্সট দেখো বিউটি অর্থাৎ সৌন্দর্য, সৌন্দর্যকে গোনা যায় না, সৌন্দর্যকে অনুভব করা যায়, তাই বিউটি আনকাউন্টেবল নাউন। তো যেই জিনিসকে গোনা যায় না সেটাই হলো আনকাউন্টেবল নাউন। তো এই প্রসঙ্গে জেনে রাখা ভালো, অ্যাবস্ট্রাক্ট নাউন ছাড়া বাকি 4টি নাউন অর্থাৎ কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন, এই 4টি নাউনকে কংক্রিট নাউনও বলা হয়। তো এতক্ষণ আমরা নাউনের ক্লাসিফিকেশন জানলাম। তো এবার আমরা জানব ইংলিশ গ্রামারে নাউনের কাজ কি, বা আমাদের কেন নাউন পড়তে হয়। তো সবার প্রথমে তোমাকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো একটি ইংলিশ সেন্টেন্সের বেসিক অ্যান্ড ফান্ডামেন্টাল স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো নাউন সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট রূপে কাজ করে। এছাড়াও নাউন কমপ্লিমেন্ট হিসেবেও ব্যবহৃত হয়। তো এবার সাবজেক্ট হিসেবে নাউনের কাজ বুঝে নাও। সাবজেক্ট মানে হলো কর্তা, অর্থাৎ বাক্যে যে কাজ করে তাকেই কর্তা বলে। এক্ষেত্রে জেনে রাখো বাক্যে ভার্বকে হু বা কে দিয়ে প্রশ্ন করলেই সাবজেক্ট পাওয়া যায়। যেমন ধরো রোহন প্লেস ফুটবল, অর্থাৎ রোহন ফুটবল খেলে। তো এই সেন্টেন্সের সাবজেক্ট হলো রোহন এবং রোহন একটি নাউন, এবং এই সেন্টেন্সের ভার্ব হলো প্লেস। তো আমরা এই প্লেস ভার্বকে যদি হু দিয়ে প্রশ্ন করি অর্থাৎ কে খেলে, তাহলে উত্তর আসবে রোহন খেলে, তাই রোহন এখানে একটি সাবজেক্ট। নেক্সট এক্সাম্পলটা দেখো, দ্য টিচার ইজ টিচিং ইংলিশ। তো এখানে ভার্ব টিচিংকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তর পাবো টিচার, এবং এটি একটি নাউন। তো এবার অবজেক্ট হিসেবে নাউনের কাজটি বুঝে নিতে হবে। সাবজেক্ট যা করে সেটাই হলো অবজেক্ট। তো এক্ষেত্রে জেনে রাখো হোয়াট বা কি এবং হুম বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট খুঁজে পাওয়া যায়। তো এবার এক্সাম্পলের সাহায্যে বিষয়টি ভালো করে বুঝে নাও। ফর এক্সাম্পল, আই লাভ চকলেটস, অর্থাৎ আমি চকলেট ভালোবাসি। তো এই সেন্টেন্সে অবজেক্ট হলো চকলেট এবং এটা একটা নাউন। চকলেট অবজেক্ট কারণ যদি আমরা প্রশ্ন করি আমি কি পছন্দ করি তাহলে উত্তর পাচ্ছি চকলেট, তাই চকলেট হলো অবজেক্ট। নেক্সট এক্সাম্পলটা দেখো, আই গেভ রাহুল আ বুক, অর্থাৎ আমি রাহুলকে একটি বই দিয়েছিলাম। তো এই সেন্টেন্সে অবজেক্ট হলো রাহুল এবং আ বুক। রাহুল একটা নাম এবং বুকও একটা নাম। রাহুল কেন অবজেক্ট হলো? কারণ আমরা যদি প্রশ্ন করি আমি কাকে বইটি দিয়েছিলাম, উত্তর পাবো রাহুল, তাই রাহুল একটি অবজেক্ট। এবং আমরা যদি প্রশ্ন করি আমি রাহুলকে কি দিয়েছিলাম, তাহলে উত্তর পাচ্ছি আ বুক, অর্থাৎ একটি বই, তাই বুকও একটি অবজেক্ট। তো এক্ষেত্রে এটাও বুঝতে পারলে একটি সেন্টেন্সে একটার বেশি অবজেক্টও থাকতে পারে। তো এবার আমরা কমপ্লিমেন্ট হিসেবে নাউনের ব্যবহার বুঝে নেব। কমপ্লিমেন্ট হলো সেই ওয়ার্ড যেটা একটি বাক্যকে কমপ্লিট করে এবং মিনিংফুল অর্থাৎ অর্থপূর্ণ করে তোলে। তো নাউন সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট রূপে কাজ করে। তো এক্সাম্পলের সাহায্যে বিষয়টি আরো ভালো করে বুঝে নাও। ফর এক্সাম্পল, হি ইজ আ ডক্টর, অর্থাৎ সে একজন চিকিৎসক। তো এই সেন্টেন্সের ডক্টর একটি নাউন এবং এটা এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে, কারণ এখানে সাবজেক্ট হলো হি, অর্থাৎ এখানে ডক্টর সাবজেক্টের সম্পর্কে ইনফরমেশন দিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করছে অর্থাৎ মিনিংফুল করছে, তাই এখানে ডক্টর সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে কাজ করছে। এবারে নেক্সট একটা এক্সাম্পল দেখো, দ্য কমিটি ইলেক্টেড সুমন প্রেসিডেন্ট, অর্থাৎ কমিটি সুমনকে সভাপতি নির্বাচিত করলো। তো এই সেন্টেন্সে দেখো প্রেসিডেন্ট এই ওয়ার্ডটা একটা নাউন এবং এটা এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে, কারণ এই সেন্টেন্সে অবজেক্ট হলো সুমন। কারণ যদি আমি প্রশ্ন করি কমিটি কাকে সভাপতি নির্বাচিত করলো, তাহলে আমরা উত্তর পাচ্ছি সুমন, তাই সুমন এখানে একটি অবজেক্ট। আর এখানে প্রেসিডেন্ট সুমন অর্থাৎ অবজেক্ট সম্পর্কে ইনফরমেশন দিয়ে সেন্টেন্সকে মিনিংফুল করে তুলেছে, তাই এখানে প্রেসিডেন্ট একটি অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। তো আশা করছি নাউনের সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্টের ইউজটা বুঝতে পারলে। এক্ষেত্রে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের পার্থক্যটা কিন্তু জেনে রাখা দরকার। সেন্টেন্সে ভার্বের পর যে ওয়ার্ড থাকবে সেটার সাথে যদি সাবজেক্টের মিল না থাকে তাহলে সেটা অবজেক্ট,
আর ভার্বের পরে যেই ওয়ার্ড থাকবে সেটার সাথে যদি সাবজেক্টের মিল থাকে তাহলে সেটা কমপ্লিমেন্ট। তো এই বিষয়টা এক্সাম্পলের সাহায্যে ভালো করে বুঝে নাও। ফর এক্সাম্পল, রোহন প্লেস ফুটবল, অর্থাৎ রোহন ফুটবল খেলে। তো এই সেন্টেন্সে দেখো ভার্ব হলো প্লেস, আর এর পরে যে ওয়ার্ডটা আছে সেটা হলো ফুটবল। তো ফুটবল একটা নাউন। তো এখানে ফুটবলের সাথে রোহন অর্থাৎ সাবজেক্টের কোনো মিল নেই, কারণ রোহন হলো একজন ব্যক্তির নাম এবং ফুটবল এটা একটা বস্তু। তো এখানে ফুটবল একটি অবজেক্ট। নেক্সট এক্সাম্পল দেখো, রোহন ইজ এ বয়, অর্থাৎ রোহন একটি ছেলে। তো এই সেন্টেন্সে দেখো ইজ এটা একটি ভার্ব, আর এর পরেই রয়েছে আ বয়। আ বয় একটি নাউন। এখানে আ বয়ের সাথে রোহন অর্থাৎ সাবজেক্টের মিল আছে, কারণ এখানে বয়টাকে ওই বয়টা হলো রোহন, অর্থাৎ রোহন এবং এ বয় একজনকেই বোঝাচ্ছে। তাহলে এখানে আ বয় এটা একটা কমপ্লিমেন্ট। তো আশা করি এবার থেকে যে কোনো সেন্টেন্সের অবজেক্ট এবং কমপ্লিমেন্ট আইডেন্টিফাই করতে পারবে। আই হোপ তুমি খুব ভালো করে নাউনটা বুঝতে পেরেছো, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, এবং খুব সহজে বাংলা থেকে ইংরেজি শেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।